আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, রাডার স্যাটেলাইট প্রধানত এসএআর বা সিনথেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তি সম্পন্ন এমন এক ধরনের কৃত্রিম উপগ্রহ যা নিজের শরীর থেকে পৃথিবীর দিকে উচ্চ কম্পনের মাইক্রোওয়েভ বা রেডিও সিগন্যাল পাঠায়। এই সিগন্যালগুলো যখন পৃথিবীর কোনো বস্তুতে, যেমন পাহাড়, দালান, গাড়ি, গাছপালা বাধা পেয়ে ফেরত আসে, তখন স্যাটেলাইট সেই প্রতিধ্বনি বা যে ব্যাক ক্যাটার রয়েছে বিশ্লেষণ করে একটি ডিজিটাল ছবি তৈরি করে। এগুলো অনেকটাই মেডিকেল টেকনোলজির এক্সরের মতো। মানুষের শরীরের মাংসপেশির ভেতরে থাকা হাড়ের যে একেবারে নির্দিষ্ট ছবি তুলে এক্সরে, আকাশে থাকা মিলিটারি রাডার স্যাটেলাইটগুলো ভূমিতে থাকা বিভিন্ন ধরনের সামরিক গোপন স্থাপনাগুলো ঠিক একইভাবে খুঁজে বের করে। ধরুন, রাতের বেলার কোনো অন্ধকার বা এর থেকে খারাপ পরিস্থিতি, বড় ধরনের সাইক্লোন, পুরো আকাশ মেঘে ঢেকে গেছে, কিংবা আরব বিশ্বের বিখ্যাত ধুলোর ঝড়, কোনো কিছু দেখা যাচ্ছে না, সাধারণ স্যাটেলাইট সেখানে ভূমিতে থাকা শত্রুর ঘাঁটির কোনো ছবি তুলতে পারবে না। তবে এই এসএআর বা রাডার স্যাটেলাইটগুলো এই সাইক্লোন, রাতের বেলা বা ধুলোর ঝড় ভেদ করে মাটির ভেতরে থাকা নিখুঁত ছবি তুলতে পারে। দেখুন, মিলিটারিরা প্রায়ই তাদের ট্যাঙ্ক বা কামান গাছের পাতা, জাল বা প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকে রাখে, যাকে ক্যামোফ্লেজ বলে। সাধারণ অপটিক্যাল স্যাটেলাইট একে কেবল ঝোপঝাড় বা জঙ্গল মনে করে, কিন্তু রাডার স্যাটেলাইটের মাইক্রোওয়েভ সিগন্যাল এই পাতা বা জাল ভেদ করে ভেতরে থাকা ধাতব বস্তুর নিখুঁত আকৃতি শনাক্ত করতে পারে, কারণ ধাতু রাডার সিগন্যাল খুব দ্রুত প্রতিফলিত করে। আর এর জন্য গভীর জঙ্গলে বা বাংকার তৈরি করে মাটির ভেতরে যদি ট্যাঙ্ক থাকে, সেগুলোকে এই রাডার স্যাটেলাইটের মাধ্যমে খুঁজে বের করা যায়, যেটা সাধারণ স্যাটেলাইট দিয়ে সম্ভব নয়। এই রাডার স্যাটেলাইটের সব থেকে মারাত্মক টেকনিক্যাল সুবিধা হলো, ধরুন শত্রুর একটি খালি মাঠে গতকালকে কোনো গাড়ি চলেনি, কিন্তু আজ রাতে সেখান দিয়ে কয়েকটি মিলিটারি ট্যাঙ্ক পার হয়েছে। রাডার স্যাটেলাইট আগের দিনের স্ক্যানের সাথে আজকের স্ক্যান মিলিয়ে মাটির মিলিমিটার পর্যায়ের যে পরিবর্তন রয়েছে, যেমন ট্যাঙ্কের চাকার দাগ এবং মাটি ডেবে যাওয়ার যে বিষয়, তা ধরে ফেলতে পারে। এতে করে শত্রু কোনো আস্তানা নতুন তৈরি হয়েছে কিনা বা তাদের মুভমেন্ট কি, তা একেবারে আকাশ থেকেই ধরে ফেলা যায়। উন্নত রাডার স্যাটেলাইটগুলো ডপলার ইফেক্ট ব্যবহার করে শুধু স্থির বস্তুর নয়, বরঞ্চ মাটিতে বা সমুদ্রে যে চলন্ত বস্তু রয়েছে তার গতি এবং দিকও নিখুঁত পরিমাপ করতে পারে। যেমন কোনো হাইওয়ে দিয়ে শত্রুর কনভয় কোন দিকে যাচ্ছে, কোন স্পিডে যাচ্ছে, তার রিয়েল টাইম ট্র্যাক করা যায়। আর এর জন্য সমুদ্রের গভীরে বিভিন্ন ধরনের জাহাজে 5 থেকে 6 হাজার কিলোমিটার দূরেও এই স্যাটেলাইটের গাইডেন্স সহযোগিতায় ব্যালিস্টিক মিসাইল দিয়ে হিট করা যায়, যেটিকে এনটিসি ব্যালিস্টিক মিসাইল প্রক্রিয়া বলা হয়। সাধারণ কোনো স্যাটেলাইট দিয়ে মিসাইলকে গাইড করা সম্ভব নয়, তবে রাডার স্যাটেলাইট দিয়ে সাগরে চলমান 180 কিলোমিটার গতিবেগের জাহাজকেও নিখুঁতভাবে হিট করার জন্য মিসাইলকে গাইড করা যায়। সমুদ্রের বুক সাধারণত মসৃণ হয়, যার ফলে রাডার সিগন্যাল সেখানে গেলে অন্যদিকে চলে যায় বা কালো দেখায়। কিন্তু সমুদ্রে যদি কোনো যুদ্ধ জাহাজ বা সাবমেরিন থাকে, তবে তার ধাতব বস্তুর যে সিগন্যাল রয়েছে সরাসরি স্যাটেলাইটে ফেরত পাঠায়, উজ্জ্বল বিন্দু দেখায়, যার ফলে গভীর সমুদ্রে লুকিয়ে থাকা সাবমেরিনকে এই রাডার স্যাটেলাইট দিয়ে খুঁজে পাওয়া খুব সহজ। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের বডিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভূমি থেকে কোনো রাডারের সিগন্যাল পাঠালে সেই সিগন্যালটিকে অন্যদিকে বিক্ষিপ্ত করা যায়, বিশেষ করে রাডারের সিগন্যালগুলোকে আকাশের দিকে ছড়িয়ে দেয়। তবে যেহেতু রাডার যে স্যাটেলাইট রয়েছে সেটি আকাশ থেকেই এই সিগন্যাল প্রেরণ করে, তার জন্য আপনি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকেও এই রাডার স্যাটেলাইটের মাধ্যমে নিখুঁতভাবে শনাক্ত করতে পারবেন, যেটি সাধারণ রাডার দিয়েও সম্ভব নয়। দেখুন, ইরান বর্তমানে একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। পৃথিবীর হাতে গোনা 2-3টি দেশের কাছেই এই রাডার স্যাটেলাইট রয়েছে। বর্তমানে ইরান সেই এলিট ফোর্সে যোগ দিতে চলেছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের প্রথম যেই রাডার স্যাটেলাইট রয়েছে রেড 1, সেটি আনুষ্ঠানিকভাবে মহাশূন্যে প্রেরণের পর, ট্রায়ালের পর আনুষ্ঠানিকভাবে মিশনে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। এখন আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে তাদের এই রাডার স্যাটেলাইট রেড
ওয়ান কার্যক্রম শুরু করেছে এবং তার গুরুত্বপূর্ণ যে ডাটা রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে তারা তাদের গ্রাউন্ড স্টেশনে পাওয়া শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের যোগাযোগ উপমন্ত্রী এবং মহাকাশ গবেষণা সংস্থার প্রধান তার বক্তব্যে নিশ্চিত করেছেন উৎক্ষেপণের কর্মসূচি চালিয়ে যাওয়া এবং পার্স টু রাডার স্যাটেলাইট এবং শহীদ সোলেমানি স্যাটেলাইটের কানেকশন সহ গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পের অগ্রগতির খবর তিনি জানিয়েছেন, যেখানে এই রেড ওয়ান স্যাটেলাইটটি এখন মিলিটারির কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই নতুন রাডার স্যাটেলাইট ইরানের বহরে যুক্ত হওয়ার কারণে ইরানের সামরিক কৌশল মূলত দূরপাল্লার যে প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল এবং যে কামাকাজি ড্রোন রয়েছে তার উপর ভরসা করে দাঁড়িয়ে আছে তাকে আরও সুনির্দিষ্ট এবং শক্তিশালী করবে। রাডার স্যাটেলাইট যুক্ত হওয়ার ফলে অস্ত্রগুলোর কার্যকারিতা এবং নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা বহু গুণ বেড়ে গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন পূর্বে একেবারে রেড সির উপকূল, ইসরায়েলের ভূখণ্ড এবং ভারত মহাসাগরের গভীরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের অবস্থান লাইভ ট্র্যাক করার জন্য ইরানের বহু অংশে চীনের উপর নির্ভর করতে হতো। তবে নতুন এই রেড ওয়ান স্যাটেলাইট যুক্ত হওয়ার কারণে এখন ইরানের নিজস্ব সক্ষমতা তৈরি হলো। এখন চীনের সহযোগিতা ছাড়াই যে কোনো ধরনের সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের বাস্তবায়ন তারা এই রাডার স্যাটেলাইটের মাধ্যমে করতে পারবে। দেখুন, একটি SAR বা রাডার স্যাটেলাইটের অবস্থান ভূমি থেকে প্রায় 600 থেকে 700 কিলোমিটার উচ্চতায় হয় এবং সেখান থেকে তরঙ্গ প্রেরণ করে তা আবার শনাক্ত করে নিখুঁতভাবে এক্স-রে রিপোর্টের মতো ইমেজ তৈরি করা খুবই একটি জটিল প্রযুক্তি, যেটি হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া আর কারো কাছে নেই। ইরান হঠাৎ করে এই ধরনের একটি শক্তিশালী প্রযুক্তি আয়ত্ত করলো, আর এক্ষেত্রে চীনকেই কিন্তু প্রধান সহায়ক হিসাবে ধরা হচ্ছে, কারণ চীন এক্ষেত্রে বড় সহযোগিতা করেছে এর পূর্বেও, যদিও চীন বিষয়টি অস্বীকার করেছে। দেখুন, একটি রাডার স্যাটেলাইট 250 কিলোমিটার দূরত্বের যে কোনো ধরনের এর মধ্যে থাকা গোলাকৃতির অনেক কিছুই বা বলতে পারেন সকল কিছুই ট্র্যাক করতে পারে, যেটি আধুনিক প্রযুক্তি মিলিটারির ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা যখন প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিলাম, দ্বিতীয় স্যাটেলাইটটি এই SAR টেকনোলজিতে উৎক্ষেপণ করার কথা ছিল, যার প্রাথমিক প্রযুক্তিগত সহায়তা এবং চুক্তিও রাশিয়ার সঙ্গে হয়েছিল। তবে সেটি বাস্তবায়নযোগ্য এখন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ যেহেতু আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছি, রাশিয়ার সঙ্গে সেই স্যাটেলাইট প্রোগ্রাম বা চীনের কাছ থেকে এই ধরনের প্রযুক্তি আমরা ক্রয় করতে পারবো কিনা বা আয়ত্ত করতে পারবো কিনা তা প্রায় অসম্ভব ব্যাপার। এবং অনেকেই আমাকে নানান ধরনের ইনফরমেশনের জন্য অনুরোধ করে থাকেন বাংলাদেশ এবং চীনের যুদ্ধ বিমান ক্রয় প্রক্রিয়া। দেখুন, সেটিও অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে এই বাণিজ্য চুক্তির কারণে, কারণ নতুন করে চীনের সঙ্গে এই বাণিজ্য চুক্তির পর আমরা কোনো পণ্য ক্রয় করতে পারবো কিনা মিলিটারি ইস্যুকে কেন্দ্র করে তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। দেখার বিষয়ে চীনের সহযোগিতায় ইরান যেইভাবে শক্তিশালী হলো, এই ধরনের স্যাটেলাইট হয়তো পাকিস্তানও কিছুদিনের মধ্যে পাবে। বাংলাদেশেরও সুযোগ ছিল, তবে বাংলাদেশ হয়তো সেই সুযোগ কাজে লাগাতে পারবে না। বন্ধুরা, সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।